সব উলটপালট, হিংটিং ঝট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিংটিং ঝট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। কসকসানি বাদ দেন তো মাইকেল ভাই, সুখের কথা বলেন। সুখের সুখ, এটা তো একটা অসীন পাখির নাহান। একবার হয়েছিল কি জানেন, সর্দার ভাই কাটা শহীদকে লাঠি ধাওয়া করেছিল। ওই কিলারটা সর্দার ভাইয়ের লাঠির কষ্ট দেখে ভয় পালিয়েছে। তোমার কি ধারণা সে আমাকে মারার জন্য আড়ি পেতে বসে থাকতে পারে? আপনারা দেখলে না আমার একটা মানুষের কথা মনে হয়। সর্দার থামো। তুমি কি সর্দারের ভয় আতঙ্কিত? শোনো, ওকে টাইট দেওয়ার জন্য আমি লোক জোগাড় করে ফেলেছি। যাই হোক, আমি তো গুল্লি বেগমেরও উপকার করতে চাই, অথচ সে আমারে কুত্তা দিয়ে লেলায়। আরে আপনি যদি এরকম দূরে দাঁড়িয়ে থাকেন আমি কথা বলবো কিভাবে? চিৎকার দিয়ে কথা বলবো? কাছে আসেন না, কথা বলি। বলো। না আসলে মানে আমি কথা বলবো না, ওই সাগর ভাই আপনার সাথে কথা বলবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই শুরুতেই আপনার সাথে না একটা বড় ধরনের ঝামেলা হয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। তো আমি আসলে ঝামেলাটা মিটিয়ে ফেলতে চাই। কেউ যদি চুলকে গা বানাতে চায় তার সাথে আমি মিটামিটি করতে ইন্টারেস্টেড না। সর্দার ভাই, ওর সাথে কিন্তু আপনাকে আপোষ করতেই হবে, এটা আমার রিকোয়েস্ট। আরে এই মেয়ে নিজের প্রীতের রাস্তা ক্লিয়ার করার লেগা আমারই রিকোয়েস্ট করতেছে না। শোনেন, এই আপনার বাড়িটা নিয়ে আমাদের কিন্তু একটা বিশাল প্ল্যান আছে। তুষি বলছিল এই মনে করেন এই বাড়িটাকে বেস করে আমরা যদি কিছু ইনকামের ব্যবস্থা করতে পারি তাহলে আপনি আরও সচ্ছল হয়ে চলতে পারেন। আমার বাড়ি নিয়ে আপনারা তো চিন্তা কিসে? না ওই যে আপনি আমাকে ওই দিন বললেন না যে কিছু একটা করা দরকার, আসলে আপনার সময় কাটছে না, তাই আমি ভাবলাম যে কিছু একটা করি যে আপনার সময়টা যেন কাটে, এই জন্য ভাবলাম বাড়িটা নিয়ে, তাই আমি সাগর ভাইকে বললাম। ঠিক আছে, আমি ওই দোকান থেকে চা খেয়ে আসতেছি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। দেখি কথাটা তো এখনো পুরো বলা হয় নাই, বলার পরে দেখি কি বলে। পজিটিভ নেগেটিভ পরে হয়ে যাবে। মজু ভাই, আমার আবার অসুবিধা কি? আমার চাকরি আছে, ব্যবসা আছে, তাই না? টাকা পয়সা তো কম নাই। বকুলিরে আমি রানীর মতো রাখবো। তুমি একটু চেষ্টা করো প্লিজ। তবু এই বয়সী একজন লোকের লগে বকুলিরে বয়স আমার আর কত বয়স হয়েছে মনে করো যে 50 হবে না মনে হয় আমার। ধরলাম যে তাও 50 মনে করো। বিদেশে এই বয়সে প্রথম বিবাহ করে, তারপর মনে 55-56 দিকে আর একটা করে। তো মার্শাল্লাহ মনে করো যে আমার তো এমনি যে টাকা পয়সা আছে, আমি 2টা বউ মনে করে লালন পালন করতে পারবো। মজু ভাই, বকুলির আমার খুবই মনে ধরছে। আমি মনে করো যে ওর নামে 6-7 লাখ টাকা এফডিআর করে রাখুন। ওই সর্দার
সর্দার ফর্দার কিন্তু বেইল নেই, বুঝছো? তুমি যদি ঘটনাটা ঘটাই দিতে পারো তাহলে আমি তোমার দোকানে 1,00,000 টাকা রাখবো। তোমার সুযোগ মতো তুমি আমাকে ফেরত দিও, বুঝছো? না, বুঝলা, এই সতীনের ঘরে বিবাহের কথা বকুলিরে বলা যাবে না। আর তুমি তো গুলবদনটা ভালো গিরিয়েছেন। তাইলে কি আমি আমার স্ত্রীকে ডিভোর্স করব? হ্যাঁ, অসুস্থ স্ত্রী, এত বছর ধরে রাখবো কেন? কামাই রোজগার করছি অসুস্থ রোগীকে বহন করবার জন্য না। জীবনের স্বাদ আলাদা বলে একটা কথা আছে, এনজয়মেন্ট আছে, বিষয় আছে, তাই না? আমি তাহলে আমার স্ত্রীকে তালাক দেবো। ও, এই লেগেই তুমি তালাক দিতে চাইছো? হ্যাঁ, না, এটা কিন্তু ঠিক না। মজু ভাই আমার, ধর্মেও কিন্তু তালাকের ব্যবস্থা আছে। না না না, আমি তোমার এই কথায় একমত না। একটা অসুস্থ মৌরে তুমি তালাক দিবা? দেখো মজু, যাত্রা দলের হিরোদের মতো ডায়লগ দিবা না, বুঝছো? তার পিতা আমাকে সাহায্য করছিল প্রথম দিকে, সেটা ঠিক আছে। আমার পড়াশোনার জন্য সে কিছু টাকা পয়সাও দিয়েছিল, এই জন্য আমি তাকে এতদিন সহ্য করছি। 10টি বছর সে অসুস্থ, 25 বছরের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে 10 বছর অসুস্থ, কেউ মানবে? কাহাতক সহ্য হয় না, মানে ওই অসুখটা কি? অসুখ কি মানে? সে বিবাহের 5 বছরের মধ্যে কন্যা সন্তান জন্ম দিয়েছে, একবারও একটা ছেলে সন্তান জন্ম দিতে পারে নাই। প্রত্যেকবার করছি ফেল হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। মজু ভাই, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি, আই প্রমিস, যে এইবার আমি বিবাহ করব একটা সুস্থ কম বয়সী মেয়ে, যাতে আমাকে ছেলে সন্তান জন্ম দিতে পারে, বুঝছো? এই কথাটা তুমি ঠিকই কইছো। আমি কথা ঠিক বলছি, এটা বললে বসে থাকলে চলবে? কাজে নামতে হবে। তুমি প্লিজ আমার কাজটা করিয়ে দাও। আমি যদি তার বিবাহ করতে পারি, আমার বাকি জীবনটা আনন্দে এনজয় কেটে যাবে, আমি খুবই খুশি হব। শোনো, আমি তোমাকে জবান দিতে আসি, তোমার এই দোকানের জন্য আমি 1,00,000 টাকা দেব, একটি পয়সাও আমি সুদ নেব না, বুঝছো? বেহায়া বেশরম বদমাস কোনটা। কিছে? আরে কি আর হইব, একটা বদমাস মানুষের সাথেই একটা বদমাস মানুষের খাতির হয়। কার কথা কইতেছেন আপনি? তুমি জানো না কার কথা কইতেছি ওই মজু মিয়ার কথা। এখন ওর সঙ্গে মিলছে আবার কেটা জানো নি? জব্বর মিয়া, জব্বর মিয়া। ওই মানুষটা দেখলেই না আমার শরীর লেকলে আগুন জ্বলে, মনে হয় কি ইচ্ছা মতন ঝাড়ু বেটা করি। কেন গুলিয়াপা, ওই মানুষটারে দেখলে আপনার আগুন জ্বল, মানে গায়ে আগুন জ্বলবো কেন? আবার ঝাড়ু পেটা করতে ইচ্ছা করে কেন? আরে ভাই, তুমি তো আমার বোনগুলারে চিনো না? কেমন সরল সোজা মাইয়া জানো না? আর ওই জব্বর মিয়া আমার বোন গনিয়া, মানে বুঝছো না তুমি ব্যাপারটা? আমার বোন গনিয়া আজে বাজে কমেন্ট করে। কি তাই নাকি? তাহলে তো ওর সত্যি সত্যি ঝাড়ু পেটা করা দরকার। তুমি ঠিক কথা কইছো। আরে ভাই, এর লাগেই তো তোমারে আমার ভালো লাগে। আচ্ছা শুনো, তুমি আমার বাসায় আইছো, ওই আমার 3 বোন, মানে বকুলি, মুকুলি, ফুলকলি, 3জনই তোমার কথা কয়। বাসায় আইছো ভাই, বুঝছো? জি, আসবে না, আমি একটু চা খেতে যাবো। হো যাও, আমিও যাবো, আমার কাম আছে। আর মেজাজটা তো গরম হয়ে ছিল, এখন একটু ঠান্ডা হইলো। ঠিক আছে, তুমি বাসায় আইছো? হ্যাঁ, আপনি চা? না না, এখন না, ওই দোকানে এখন যাবো না, যাইতাছি। হ্যাঁ, বাসায় যাই। আচ্ছা, ঠিক আছে। শোনো, নিকটে আসো, তোমাকে একটা মারফতি কথা বলি। বিয়ার আলাপ থুইয়া হঠাৎ আবার মারফতি আলাপকে? মারফতি জীবনের সাথে সর্দার আসতে আছে, শোনো, কিচ্ছু বলবা না, সে কিন্তু ভজঘটম পাকাই দেবে, বুঝছো? চুপ। হুজু ভাই, 4-6 কাপ চা দেন তো, মাথার মধ্যে একটা জটিলতা কাম করতেছে। জটিলতা কি লইয়া? সেটা হচ্ছে, কেউ যদি ইচ্ছা করে উপকার করতে চায়, তাহলে আপনি কি বুঝবেন? ঠিক বুঝলাম না। বুঝলেন না? তাহলে আপনার বুঝতে হবে যে কারো মনে কুমতলব আছে। মজু, এইখানে কি তোমার মনে হয় যে কেউ কারো গায়ের উপর পড়িয়া ইচ্ছাকৃতভাবে উপকার করতে আসছে? ডু ইউ ফিল দ্যাট?
তোমরা তো আবার ইংরেজি বুঝবা না। তোমরা কি মনে করছো তাই? অবজেকশন। আপনার তো এগুলি শুনে কোনো লাভ নাই আছে। আপনার দরকার গোডাউন, তাই না? গোডাউন অন্য জায়গায় খুঁজেন, ওই কথার মধ্যে ডাইনে বায়ে হাত দিয়ে না, ঠিক আছে? ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সেটা আপনারা দুজন খায় নিয়ে, বিলটা আমি দিয়ে দিই। তুমি খাবা না? না না, খায় নিয়েন। মজু, সে তার দুই একটা ইংরেজি জানে। বাহ, খুব খুশি হইলাম। তাকে বললে দাও যে আমি তার চা আমি খাবো না, আমি চা চাই খাই না, আমি কিনে খাই। দাও আমার, তুমি এটা চিনি বেশি দিয়ে এটা চা দাও। অশিক্ষিত মূর্খ। তোমরা কি যে করো! Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how... সরি আপা, একটু ডিস্টার্ব করলাম। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। ধরেন আমি কাউরে খুব অপমান করলাম, হ্যাঁ, এখন সে যদি আমার উপকার করতে চায় তাহলে আমি কি বুঝবো? বুঝতে হবে কাজটাতে তার প্রবল ইচ্ছা আছে। স্যার, সে কি বিনা লাভে করবে না তার কোনো স্বার্থ আছে? অবশ্যই স্বার্থ থাকবে। হ্যাঁ, আমি তো এই কথাই বলি। আচ্ছা, কিন্তু তার আগে তো আমার জানতে হবে বিষয়টা কি, না হলে তো ধোঁয়াশা হয়ে থাকবে। আপা, বিষয়টা হয়েছে কি, মানে আমি একজনরে খুব অপছন্দ করি, হ্যাঁ, এখন সেই লোকটা আমারে এই বাড়ি নিয়ে পরামর্শ দিতে চায়, কিন্তু আমি চাই না তার কোনো পরামর্শ, বুঝছেন না? এইটা হলো বিষয়। দেখো, তুমি তো তাকে অপমান করেছো, এখানে তো মান অপমানের বিষয় না। বিষয়টা হলো তোমাকে আগে জানতে হবে যে সেই কাজটাতে কেন এত আগ্রহী, তার কিসের স্বার্থ। তার স্বার্থের সাথে যদি তোমার স্বার্থের কোনো সংঘাত না ঘটে, ইটস আ নাইস ডিল। তোমাকে তো কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। না বা, আমার বিষয়টা না মাথার মধ্যে কেমন জানি একটু ক্যাসাল লেগে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি। হ্যাঁ মা, ওই কবিতাটা আরেকবার একটু বলো তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. মজু ভাই, মজু ভাই, ওই এক কাজ করো, ওই চিনি আর দুধ দিয়ে একটা 5 গ্লাস মিষ্টি করে একটা চা দাও। বস। আচ্ছা মজু ভাই, আজকে কি তাহার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? কার সঙ্গে? তার সঙ্গে। কার সঙ্গে? এত বোকা হলে কি চলে নাকি? তুমি তো সেই লোকের মতো করতে আছো, 7 খণ্ড রামায়ণ শুনিয়া বলো সীতাকার বাপ। বকুলির সঙ্গে। আচ্ছা মজু ভাই, তুমি তার সাথে সাক্ষাৎ করিয়ে দাও না আমার। সে তো তোমার দোকানের সামনে দিয়ে যাওয়া আসা করে, তাই না? আমার এই জায়গায় আসে না। আসে না? এই সামনে দিতে যায় না, আমি ভাবছি তোমার সাথে একটা সম্পর্ক আছে। মজু ভাই, এক কাজ করবো নাকি, আমি সরাসরি তার বাসা যাবো? গুলিয়ে যদি রাগ করে, সেটাই আমার চিন্তা। না, তুমি এক কাম করো, কেজি 2 মিষ্টি আর কিছু ফল নিয়ে যাও। বাহ, কিন্তু কুত্তা, কুত্তারা কি মিষ্টি খায়? ডিম না, ডিম না, বিস্কুট নিয়ে যাবো কুত্তার জন্য। হ্যাঁ, কুত্তারা নিশ্চয়ই বিস্কুট খায়। দেখো মিয়া, কুত্তা বিস্কুট খায় না মিষ্টি খায় সেইটা চাই না, আমি কি করবো? তাই ওই মালিক যদি খুশি থাকে, কুত্তা তোমারে কিছু কব না। মালকিন রীতি যত সমস্যা, সে তো খুবই রাগী বদমেজাজি, বুঝছো? আমার যে কিনা একটা অস্থির অস্থির, দেখো না, যে বসতেও পারি না ঠিক মতো। একটা বুদ্ধি আসছে, চলো আমরা 2 ভাই মিলে যাই, তাহলে আমার বুকে একটু সাহস থাকবে। চলো, এনারা থাক না, আমরা খাইয়ে চলে যান। হ্যাঁ, আরে না না না, দূর, আমি তোমার লগে যাবো কোন হয়েছিল, একলা মানুষ, তুমি একলাই যাও।
ঠিক আছে। না আমি পারবো না, আমার ভয় করে। তুমি হেরা যাক, তারপর দুই ভাই একসাথে যাবো অনেক। আচ্ছা তুমি বউ, আমি চাটা দিই, চাটা খাও। তোরা দুইজন একদম রেডি থাকবি, আর আমি না কওয়া পর্যন্ত কাউরে কিছু জানানোর কোনো দরকার নেই। আরে আমরা তো একদমই রেডি, খালি কইবার গিয়ে ফাটাই আমু। কিন্তু সমস্যা তো হইছে অন্য জায়গায়। আমাকে কলটা করবো কেটা? শুধু একটা কলের জন্য আমরা অন্তরি মানুষজনদের জানান দিতে পারতাছি না। একটা চান্স পাইলেই সমুদ্রের ঢেউয়ের মতো আমার কাছে খালি কলাইতেই থাকবো, আইতেই থাকবো, আইতেই থাকবো। তখন তো আমরা ভাত খাওয়ার টাইমটাও পাবো না। শোনো চান্দু, নিজের প্রতি কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট ভালো না, বুঝছো? তুমি বুঝতেছো না মেসপা, আমগো মধ্যে প্রতিবার উত্তাপে টগবগো 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 করে ফুটতাছে। খালি একটা চান্সের দরকার, একেবারে বিস্ফোরণ ঘটাই দেব। তো ওস্তাদ কি কয়? ওস্তাদ সব সমস্যার মূলে হইতেছে তুই ওস্তাদ। দেখো উনি জানি কেমন মেন্দা মারা, উনারা দিয়া যে কিছু একটা হইব তার কোনো লক্ষণ নেই। আর আরো 10 জনের দিয়ে যে কিছু একটা হইব তারও কোনো লক্ষণ নেই। কারণ এই মুহূর্তে তুমি যদি কিছু একটা করতে পারো তাইলে ধরো ভালো, আর কি সব আশা ভরসার মূল হইতেছে এখন তুমি যদি পা বাড়াও তাইলে সব ঠিক, আর যদি কিছু না করো তাইলে তো সব কিছু আলে আর আলোর মতো মিলাই যাব। বুঝছপা, এদিকে কবি বলেছেন ফুল ফোটার আগে কি ঝরে যায়। আর অস্থির হইস না, আমি একটা ব্যবস্থা করতেছি, আমার চিন্তা করতে দে। একটু মাথায় ভালো করে চিন্তা করো। সময় দে, চিন্তা করতেছি, ভালো একটা বুদ্ধি বাইর করবো, বুঝছো? সদর ভাই, একটু আসেন এদিকে। আপনারা আসলে ঠান্ডা মাথায় টোটাল প্ল্যানটা আগে শুনেন। হ্যাঁ, এই বাড়িতে আপনার থাকতে কোনো সমস্যা নাই। এই যে এইটা হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওইটা, এই যে রুমটা আছে না, ওইটা হাতের বাইরে, এই রুমটা হবে আমাদের কোচিং সেন্টার। কোচিং সেন্টারে সপ্তাহে আপনার 4 দিন ক্লাস, অঙ্ক আর ইংরেজি। অঙ্ক ইংরেজি দুইটা টিচার থাকবে, 10 জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেক ব্যাচে। মোট হলো 4টা ব্যাচ হবে 40 জন। এরা এই কোচিং সেন্টার থেকে কত ইনকাম করে সেটা আমাকে দেখার বিষয় না, এরা আপনারা মাসে 10,000 টাকা দিবে, এটা হলো বিষয়। আর এই যে ডানে যে রুমটা, এই রুমটাতে আমরা করব গানের স্কুল। এই রুমটাতে সপ্তাহে 2 দিন ক্লাস, মাসে 2,000 টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, ওই যে বাংলা ইংরেজি অঙ্ক স্যাররা কয়দিন ক্লাস নিব? বাংলা ইংরেজি অঙ্ক না, বাংলা নাই আর কি, অঙ্ক আর ইংরেজি। অঙ্ক আর ইংরেজি 2 ব্যাচ হবে, সপ্তাহে 4 দিন ক্লাস। আর শুক্রবার দিন কিন্তু আপনার ফ্রি। না ফ্রি টিরি থাক, কিন্তু আমি 10 জনের বেশি কিন্তু অ্যাট এ টাইম অ্যালাউ করতে পারবো না। আরে না, 10 জনের বেশি হবে না, কমই হবে। ও, তাহলে আপনাদের কার্যক্রম কবে থেকে শুরু করবেন? আমরা তো এই মাসের মধ্যেই শুরু করব, কারণ এখান থেকে তো আমাদেরকে ছাত্রছাত্রী জোগাড় করতে হবে, তাই না? আচ্ছা তুমি পটর পটর করতেছো কেন? কথাবার্তা মনে হচ্ছে তুমি তার পিয়ে।